একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজও আমাদের সঙ্গে আছেন একজন অতিথি। আমাদের সঙ্গে আছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিবির সভাপতি জনাব আমিনুল হাকিম। আমরা আমাদের অতিথির সাথে কথা বলবো, তবে তার আগে আমরা একটা প্রতিবেদন দেখব যাতে করে বোঝা যায় যে কি ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে, যাদের ফ্যাক্ট চেক করা সম্ভব হয়েছে। মধ্যরাতে উত্তেজনা ছড়িয়ে পড়ল ফেসবুকে। একটি ভিডিও একসাথে কয়েকটি পেজ থেকে পোস্ট করা হলো, যেখানে দেখা যাচ্ছে হঠাৎ করে বিমানবন্দর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। র্যাব, বিমান বাহিনী সহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হচ্ছে এবং ক্যাপশনে লেখা, এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন। পরে জানা গেল দাবিটা মিথ্যা। ভিডিওটি গত মে মাসের চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার ভিডিও ছিল ওটি। ওদিকে জামাত শিবিরের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে এনসিপি, এমন দাবিতে একটি প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে ভাইরাল। পরে দেখা গেল সেটাও গুজব। দর্শক চলুন শুরুতে আমরা কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। ফেসবুকে বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষের দাবিকৃত একটি নথি ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এনসিপির নেতাদের সঙ্গে মিটিং শেষে ৫ আগস্ট সন্ধ্যায় বিমানে বাংলাদেশ ত্যাগ করেছেন। তবে সত্যিটা তুলে আনে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্ট ওয়াচ। তারা জানায়, বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষের দাবিকৃত এই নথিতে একাধিক অসঙ্গতিপূর্ণ তথ্য ও ভুল রয়েছে, যেটা প্রমাণ করে এই নথিটি ভিত্তিহীন এবং ভুয়া। ওদিকে হাসিনাকে আপনি গণহত্যাকারী বলতে পারেন না, কারণ এখনও কোর্টে তা প্রমাণ হয়নি। ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদের সভাপতি মেঘমল্লার বসুর উদ্ধৃতি হিসেবে এমন একটা বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনেকে কড়া প্রতিক্রিয়াও দিচ্ছেন। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, মেঘমল্লার বসুর সম্পূর্ণ বক্তব্য তুলে না ধরে কেবলমাত্র আংশিক বক্তব্য তুলে ধরার কারণেই তার বক্তব্যের মূল ভাবটাই এখানে বিকৃত হয়ে গেছে। সার্বিক বিবেচনায় এ ধরনের সকল ফেসবুক পোস্টকে এক কথায় বলা যেতে পারে বিভ্রান্তিকর বা মিসলিডিং ইনফরমেশন। এসবের মাঝে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে, যেখানে দাবি করা হয়েছে, জামাত শিবিরের সঙ্গে গত কয়েকদিনের উত্তপ্ত বাক্য বিনিময়ের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে এনসিপি। পরে অনুসন্ধানে দেখা গেল প্রেস বিজ্ঞপ্তিটি আসল নয়। এনসিপির গত জুলাই মাসের একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। শত শত শেয়ার আর হাজারো কমেন্টে যখন ভিডিওটি ক্রমাগত ভাইরাল হচ্ছিল, তখনই ফ্যাক্ট চেক সামনে আনে রিউমার স্ক্যানার টিম। তারা জানায়, দাবিটি ঠিক নয়। এটি মূলত ক্যাসিনো কাণ্ডের সাথে জড়িত গ্যান্ডারিয়া আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু এবং তার ভাই রূপন ভূঁইয়ার বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনার গণমাধ্যমে প্রচারিত পুরনো একটি ভিডিও। সেই ভিডিওর ফুটেজকে এই মিথ্যা দাবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়। শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাকি নিরাপত্তা জোরদার করা হয়েছে, এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার হচ্ছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে বিমানবন্দরে র্যাব এবং বিমান বাহিনী সহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। ভিডিওটি ৩ মাস আগের লন্ডনে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে গত মে মাসে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার ভিডিওকে শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, পুরাতন ভিডিওর সাথে ভিন্ন অডিও যুক্ত করে নতুন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সচেতনভাবেই চটকদার শিরোনাম ব্যবহার করা হচ্ছে এবং সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে পোস্ট করা হচ্ছে। রাকিব হাসান, ৭১। আমরা দেখে নিলাম কি ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে, এবং আমরা দেখতে পেলাম যে পুরনো ভিডিও নতুন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভিন্ন অডিও প্রয়োগ করে, এবং রাজনৈতিক জাতীয় প্রায় সবকটি খাত জুড়ে আসলে অপতথ্যগুলো ছড়াচ্ছে। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জনাব আমিনুল হাকিম। জনাব আমিনুল হাকিম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন, এবং বোধ করে আপনি নিজেও জানেন যে আজকে সন্ধ্যা ৭টার একটু পরে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক ব্রিফ হলো, এবং সেখানে নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ
একেবারে পরিকল্পনার একটা ধারাবাহিক বর্ণনা ছিল। আমরা জানতে পারলাম যে কবে নাগাদ তফসিল হতে পারে, কিভাবে নির্বাচন হতে পারে, কি কি বিষয়গুলো এখানে থাকবে, একটা ধারণা পাওয়া গেছে। এবং শঙ্কা হচ্ছিল নির্বাচনের সময় গুজব নতুন মাত্রা পাবে, অনেকেই শঙ্কাটা করছেন। শুরুতে আপনার শঙ্কাটা আমি জানতে চাই, সাথে যদি কোনো সাজেশন, কোনো পরামর্শ আমাদেরকে দেন। জি, ধন্যবাদ। আমরা তো জানি যে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে এবং তার আগে থেকে যেটা আশঙ্কা করা হচ্ছে, আপনার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে বিভিন্ন ফেক নিউজ কিংবা এআই টুলস ব্যবহার করে, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে কি আমরা সবাই এখন জানি যে এআই টুলস এর মাধ্যমে বিভিন্ন ধরনের অডিও ভিডিও টেম্পারিং করে এবং হুবহু নকল করে বিভিন্ন কন্টেন্ট তৈরি করা যায়, এবং এইটা নির্বাচনকে অনেক প্রভাবিত করবে এবং ভোটারকেও অনেক প্রভাবিত করবে, এবং নির্বাচনের যে ফলাফল হবে সেই নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবে। আমি একান্ত ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এখন সবাইকে সোচ্চার হতে হবে, বিশেষ করে আমাদের যে নাগরিক সমাজ আছে এবং এডুকেশন সেক্টর আছে, এবং সবচেয়ে ভাইটাল রোল এখানে প্লে করতে পারবে হচ্ছে মিডিয়া সেক্টর কিংবা আমাদের এই গণমাধ্যম যে মাধ্যমটা আছে, এই ডিজিটাল সাক্ষরতা কিংবা ডিজিটাল লিটারেসির কথা যেটা বলি, এটা বৃদ্ধির দায়িত্ব নিতে হবে আমাদের এই 3 সেক্টরকে। এবং এটা এখন যে এআই আসার পরে যে ম্যাসিভ ইম্প্যাক্ট করবে কিংবা যে ম্যাসিভ ভাবে টেম্পারিং করা যায়, ডিফেক্টগুলি করা যায়, এটা সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এখন কোনোভাবেই সম্ভব না। এইখানে সম্মিলিত প্রচেষ্টা মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমাদের যে এডুকেশন সেক্টর আছে, গভর্নমেন্টের যে সেক্টরগুলি আছে, প্রযুক্তি যেটা আছে, এবং আমাদের যে মোরাল ইথিক্স আছে, এই মোরাল ইথিক্স এর সংমিশ্রণের মাধ্যমে এই সংমিশ্রণ একটা প্রয়োজন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, আমি আবারও রিপিট করি যে মিডিয়া সেক্টরে এখানে একটা ভাইটাল রোল প্লে করতে হবে। আমাদের যে ডিফেক্ট অ্যানালাইসিস যে ইউনিটগুলি আছে তাদেরকে আরো সোচ্চার করতে হবে। এবং আমরা পার্শ্ববর্তী দেশগুলো যদি দেখি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইভেন ইন্ডিয়াতেও যদি আপনি দেখেন, সরকারের পক্ষ থেকে ডিফেক্ট অ্যানালাইসিস ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে। যে কোনো ধরনের রিউমার যেগুলো ছড়িয়ে যাচ্ছে, তাৎক্ষণিকভাবে এই ডিপার্টমেন্ট কিংবা ইউনিট সেখানে কাজ করছে এবং পাবলিকলি সেটা জনগণের কাছে নিয়ে আসছে যে এটার সত্যতা কতটুকু। এর বাইরেও আমরা জানি যে বর্তমান সরকার এখন একটা ফ্যাক্ট চেকিং টুলস এর মাধ্যমে বিভিন্ন তথ্যের ভ্যালিডিটি করছে। এই ফ্যাক্ট চেকিং টুলস এর বাইরেও আমার মনে হয় ডিফেক্ট অ্যানালিসিস ইউনিট কিংবা ডিপার্টমেন্ট এখন একটা সময়ের দাবি, এবং যেটা নির্বাচনের আগেই সরকারকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। চমৎকার। এর বাইরে আমি দুটো বিষয় আপনার কাছে একটু জানতে চাই। প্রথমত হচ্ছে ফ্যাক্ট চেক যারা করবে তাদের তো একটা নলেজ শেয়ারিং, একটা প্রশিক্ষণের প্রয়োজন, সেটা নিয়ে কি বলবেন? আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এবারই প্রথমবারের মতন বাংলাদেশের ইতিহাসে একটা নির্বাচন হতে যাচ্ছে যখন আসলে 3 ক্যাটাগরি ইন্টারনেট থাকছে। মানে আমার ফাইবার অপটিক্যাল কেবল থাকছে, আমার মোবাইল স্পেকট্রাম থাকছে, এবং স্যাটেলাইট ইন্টারনেট যুক্ত হয়েছে, অর্থাৎ স্টারলিংক। মানে এটা আলাদা করে সচেতনতার একটা জায়গা কি হতে পারে আসলে? প্রথমত হচ্ছে গিয়ে যে প্রশিক্ষণের ব্যাপার হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেসের আসলে বিকল্প নেই। আমরা তো সোশ্যাল মিডিয়াতে যে কোনো নিউজ যেগুলো আমরা সাথে সাথে শেয়ার করে ফেলছি, বাট আমরা জানি না যে আমাদের এটা স্বীকৃত কিংবা রিনাউন্ড কিংবা পপুলার সংবাদ মাধ্যমের কোনো সংবাদ কিনা। পপুলার কিংবা স্বীকৃত সংবাদ মাধ্যমের যে সংবাদগুলো, সেগুলোকে এখন আসলে গুরুত্ব দেওয়া উচিত। এটা ট্রেনিং এর থেকে আসলে বেশি সচেতনতা তৈরি করতে হবে। আমি এখানে জাস্ট ছোট্ট একটা উদাহরণ হিসাবে বলতে চাই, আমরা প্রায় 20-25 বছর আগে খুব সাকসেসফুলি কিছু সরকারের ক্যাম্পেইন হয়েছিল, যেটা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। যক্ষা মানে যে রক্ষা নেই তা না, এই ধরনের বেশ কিছু কিন্তু সাকসেসফুলি অ্যাওয়ারনেস এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে অবজেক্টিভ ছিল সেটা সাকসেসফুলি অ্যাচিভ করতে পেরেছিলাম। এটা বলার কারণ হচ্ছে যে আমাদের এখন এই অ্যাওয়ারনেস কিংবা ট্রেনিং এর থেকে অ্যাওয়ারনেসকে বেশি জোরদার করতে হবে। জি, একেবারে শেষের দিকে আপনি যদি ইন্টারনেটের প্রসঙ্গটা একটু সংক্ষেপে বলে দিতেন। জি, ইন্টারনেটের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে, আমরা তো জানি যে 3টা সেক্টর থেকে টেলিকম সেক্টর তৈরি করা হচ্ছে। আসলে আমাদের টেলিকম সেক্টর থেকে খুব একটা ডিফেক্ট অ্যানালাইসিস কিংবা ডিফেক্ট নিয়ে আমরা খুব একটা কাজ নেই। তবে কোনো ধরনের গুজব যেন না ছড়িয়ে যায় কিংবা গুজবগুলিতে কিছু যেন আমরা ব্যান্ডউইথ শেপিং যেন করতে পারি, বিশেষ করে নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়াতে
খুব বেশি যে প্রচারণা হচ্ছে, সোশ্যাল মিডিয়াগুলি কিছু মনিটরিং এর দায়িত্ব আমরা নিতে পারি এবং ডেফিনেটলি এটা টেলিকম অপারেটর বলেন কিংবা ফিক্সড ব্রডব্যান্ড অপারেটর আছে, এরা বিগত বছরগুলোতেও কিছু সরকারের সাথে কাজগুলি করেছিল এবং আপকামিং যে সরকার আসবেন কিংবা বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, আমরা চেষ্টা করব যে ন্যাশনাল সিকিউরিটি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি সরকারের যে সহযোগিতা প্রয়োজন হয় সেটা ডেফিনেটলি করা হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং যেখানে আলাপটা শেষ হলো সামনে কোনো আয়োজনে সেখান থেকে নিশ্চয়ই আমরা আলাপটা শুরু করতে পারবো। ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আইএসপিএবির সভাপতি জনাব আমিনুল হাকিম, এবং যে অপতথ্যগুলো ছড়াচ্ছে এবং সামনে নির্বাচন গিয়ে কী ধরনের সচেতনতা জায়গা তৈরি করতে হবে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়ে, এবং আপনারাও যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।